আমাদের বাল্ক প্রপার্টিজ অফ ম্যাটারে দ্বিতীয় লেসনে আমরা আসছি। যান্ত্রিক গোলযোগের কারণে প্রথম লেসন মাঝখানে থামিয়ে দিতে হয়েছিল, তারপর থেকে আমরা শুরু করছি। বলছে দি রেডিয়াই অফ কলামস ইন এ ইউ টিউব আর R1 and R2 when a liquid of density rho and angle of contact is 0 degrees filled in it, the difference in level of liquids in two arms is h. The surface tension of the liquid g and the surface tension of the liquid এইখানে বলা উচিত ছিল যে এখানে বের করতে হবে কত হয় ইজ, তার এক্সপ্রেশন দেওয়া আছে সারফেস টেনশনে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা ইউটিউবে একদিকে রেডিয়াস R1 আরেকদিকে R2, এবং আর কি বলা হয়েছে দেখো, এটাই R2, মোটাটা R2, পাতলা সরুটা R1, আর বলে দেওয়া হয়েছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। এবং বুঝতে পারছো হাইট ডিফারেন্সের কারণ কিন্তু সারফেস টেনশনাল ফোর্স, অর্থাৎ ক্যাপিলারি অ্যাকশান দিয়ে আমাদের অ্যাপ্রোচ করতে হবে। যে কোনো বাহুতে তোমরা জানো হাইট এইচ ইকুয়ালস টু কত হয়, টোয়াইস টি কস থিটা বাই আর রো জি। এখানে কিন্তু থিটা বলে দিয়েছে 0 ডিগ্রি, তাহলে কস 0-র জায়গায় 1 বসাবো। তাহলে H1 যদি হয়, যেখানে রেডিয়াস R1 সেখানে হাইট যদি H1 হয়, তাহলে কত হলো টোয়াইস টি বাই R1 রো জি। সিমিলারলি অন্য বাহুতে হাইট H2 হলে কত হবে, সেটা সমান টোয়াইস টি বাই R2 রো জি। এবার দেখো তোমার এখানে R2 বড়, তাহলে H2 ছোট, তাহলে H1 মাইনাস H2, এটাই বলে দিয়েছে H। তোমাকে বলেছে কি বলেছে, হাইট ডিফারেন্স ইন লেভেল ইন টু আর্মস ইজ H। হাইট ডিফারেন্সটা ডিফারেন্স ইন লেভেল, তাহলে H1 আর H2 ডিফারেন্স হলো H, তাহলে H সমান সমান H1 মাইনাস H2। দেখো টোয়াইস টি বাই রো জি কমন গেলে পড়ে থাকে কত, 1/R1 মাইনাস 1/R2। দিস ইজ ইকালস টু H। তাহলে আমার সারফেস টেনশন চেয়েছে টি সমান কত হবে, রো জি এইচ বাই 2। দেখো এখানে H সেভ করলে R1 R2, আর উপরে R2 মাইনাস R1 হয়, তাহলে সে R2 মাইনাস R1 উপরে থাকছে, তাহলে টি এর সঙ্গে ছিল তারা, তাহলে কোথায় আসছে দেখো নিচে, তাহলে 2 ইন্টু R2 মাইনাস R1, আর ওপরে চলে গেল R1 R2। তাহলে দেখো রো জি এইচ R1 R2 বাই 2 ইন্টু R2 মাইনাস R1। দেখো একেবারে প্রথমটাতে রো জি এইচ R1 R2 বাই 2 ইন্টু R2 মাইনাস R1, এ কারেক্ট আনসার। তাহলে 10-এর কারেক্ট আনসার হলো 10A। এইবার 11 নম্বর প্রবলেমে আমরা যাচ্ছি। 11 নম্বর প্রবলেমে কি বলছে সেটা দেখা যাক। বলছে কনসিডার এ সোপ ফিল্ম অফ রেক্ট্যাঙ্গুলার frame of wires of area 4 by 4 centimeter square. If the area of the soap film is increased to 4 by 5 centimeter square, the work done in the process will be, আর সারফেস টেনশন বলে দিয়েছে, এবং দেখা যাচ্ছে সারফেস টেনশন আছে কোন এককে, নিউটন পার মিটার এককে সারফেস টেনশনের উল্লেখ আছে। যদি সারফেস টেনশন নিউটন পার মিটার এককে থাকে, তার মানে আমাদের অঙ্কটা কোন পদ্ধতিতে করতে হবে না, এসআই পদ্ধতিতে আমরা অঙ্কে অ্যাপ্রোচটা করব। এইবার দেখো প্রথম কথাই হলো সোপ ফিল্ম, সেখানে দুটো সারফেস, এবং আমাদের ওয়ার্ক ডানের প্রশ্ন বলেছেন না, দ্য ওয়ার্ক ডান ইন দ্য প্রসেস। ওয়ার্ক ডান মানেই এখানে আমরা একটু আগে আলোচনায় বলেছি যে ডেল্টা ডাব্লু সমান সমান চেঞ্জ ইন সারফেস এরিয়া ইন্টু সারফেস টেনশন ST। চেঞ্জ ইন সারফেস এরিয়া, কিন্তু সোপ ফিল্ম তাহলে দুটো সারফেস, তাহলে 2 দিয়ে আগে আমরা গুণ করে নেব। দেখো সারফেস এরিয়া প্রথমে ছিল 4×4 16 বর্গ সেমি, পরে কত হয়েছে 4×5 20 বর্গ সেমি, তাহলে কত হলো 20 মাইনাস 16 বর্গ সেমি আছে। এসআইয়ে যাব, তাহলে ইন্টু 10⁻⁻4 করে দিই, বর্গ মিটারে হলো, স্কোয়ার মিটারে চলে এলো, ইন্টু সারফেস টেনশন কত হলো 3 × 10⁻²। তাহলে দেখো কত হলো, এখানে 4 4 দুগুণে 8, 3 8 24 ইন্টু 10⁻⁻6 জুল। তাহলে কারেক্ট আনসার হলো গিয়ে বি। তাহলে কত হলো 11 বি হলো গিয়ে কারেক্ট আনসার। এইবার আমরা 12 নম্বর প্রশ্নে যাচ্ছি। এটাও একটা ক্যাপিলারি টিউবের প্রবলেম। কি বলছে, এ ক্যাপিলারি টিউব অফ রেডিয়াস R ইজ ইমার্সড ইন ওয়াটার, রাইজেস টু ইট ইন a height H। তাহলে H উচ্চতা উঠলো, দ্য মাস অফ ওয়াটার ইন দ্য ক্যাপিলারি টিউব ইজ 5 গ্রাম।
অ্যানাদার ক্যাপিলারি টিউব অফ রেডিয়াস 2r is immersed in water, the mass of water that will rise in the tube. দেখো এইখানেতে আমাদের একটা ক্যাপিলারি টিউব আছে। যদি কোনো ক্যাপিলারি টিউবে এইচ উচ্চতার তরল ওঠে, তার রেডিয়াস আর হয়, তাহলে তরলের ভর কত হয়? এম সমান পাই আর স্কোয়ার। এইচ হলো ভলিউম ইন্টু তরলের ঘনত্ব রো দিয়ে গুণ করলে ভর পাবো। এইবার বলছে আরেকটা টিউবের কি ছিল? আরেকটা টিউবের রেডিয়াস 2r। তোমরা জুরিনের সূত্র অনুযায়ী জানো এইচ ইন্টু আর সমান কনস্ট্যান্ট। তাহলে দেখো রেডিয়াস আর ছিল, উচ্চতা হয়েছিল এইচ। রেডিয়াস যদি 2r হয়, গুণফল ঠিক রাখতে এইচের জায়গায় হতে হবে h/2। তাহলে হাইটটা এখন কিন্তু হয়ে যাবে h/2, রেডিয়াস 2r হলে। তাহলে এখন ভলিউম কত হবে? পাই ইন্টু 2r এর হোল স্কোয়ার ইন্টু h/2। তাহলে মাস কত ইন্টু রো? তাহলে দেখো পাই আর স্কোয়ার এইচ রো, এটা যদি বসিয়ে দিই এখানে কত হচ্ছে? আর দেখো এখানে 2 স্কোয়ার আর এখানে 2, একটা 2 কাটলে আরেকটা 2 থেকে গেল। তাহলে আগের মাস এম হলে এখন 2m। আগের মাস ক গ্রাম বলেছিল? 5 গ্রাম। তাহলে 2m মানে কত? 5 দুগুণ 2 ইন্টু 5 মানে কত হলো? 10 গ্রাম। এবং এখানে মনে রাখবে এইরকম যদি 3 গুণ হতো রেডিয়াসটা, তাহলে যে ভরের তরল উঠতো সেটা 3m হতো, তাহলে 15 গ্রাম। যদি এক্স গুণ হয় তাহলে কতটা ভরের তরল উঠতো? xm। দেখে দেখে উত্তর বলা যাবে যে যদি ডায়ামিটার নলের এক্স গুণ করে দিয়েছি তাহলে তরল উঠবে কত? xm। তার মানে তোমার যদি 5 গুণ করে থাকি তাহলে 5 5 25 গ্রাম এখানের অঙ্কের পরিপ্রেক্ষিতে বলা যায়। এইভাবে খুব সহজে আমরা উত্তর করতে পারি। সুতরাং এখানে সি এরটা হলো কারেক্ট আনসার। 12 সঠিক আনসার হলো সি। তাহলে 12 সি এই অপশানটা আমরা চুজ করলাম। এইবারে আমরা যাব 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নটিও দেখা যাচ্ছে আমাদের সারফেস টেনশন সংক্রান্ত। এখানে কি বলছে দেখি আমরা। বলছি ইফ এস is the surface tension of a liquid, the energy required to break a liquid drop of radius r into 64 drops is. একটা আর ব্যাসার্ধের ড্রপকে 64টা ড্রপে ভেঙে দিয়েছি। কি বলছে? এনার্জি রিকোয়ার্ড। এনার্জি সংক্রান্ত কথা মানেই আমরা বলেছি চেঞ্জ ইন সারফেস এরিয়া ইন্টু সারফেস টেনশন। চেঞ্জ ইন সারফেস এরিয়া ইন্টু সারফেস টেনশন। এবার লিকুইড ড্রপ, সেগুলো তাহলে কীরকম? গোলাকার। গোলকের দেখো এরিয়া লেখা মানে চেঞ্জ ইন এরিয়া মানে আগে কতটা ছিল এখন কতটা। গোলকের এরিয়া মানে তার রেডিয়াস দিয়ে অ্যাপ্রোচ করতে হবে। তার রেডিয়াসের চেঞ্জ জানলে আমরা এরিয়ার চেঞ্জ বের করতে পারবো। তাহলে একটা ড্রপ ছিল, তার ব্যাসার্ধ ছিল আর, তাহলে তার ভলিউম কী হয়েছে? 4/3 পাই আর কিউ। এইবার যদি এটা 64টা স্মল আর ব্যাসার্ধের ড্রপলেটে পরিণত হয় তাহলে ভলিউম কনস্ট্যান্ট হয়। 64টার ভলিউম আর ওই বড় ড্রপটার ভলিউম একই হয়। তাহলে 4/3 পাই ইন্টু স্মল আর কিউব। দেখো 4/3 পাই কেটে গেলে 64 ইন্টু স্মল আর কিউব সমান ক্যাপিটাল আর কিউব। তাহলে 8 সমান 4 ইন্টু স্মল আর। আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে সমস্ত অপশানেই আমাদের যা চেঞ্জ ইন এনার্জি, যা ওয়ার্ক ডান, সব ক্যাপিটাল আর দিয়ে দিয়েছে। সুতরাং আমরা স্মল আরকে কিন্তু যতটা পারবো ক্যাপিটাল আর দিয়ে শেষে রিপ্লেস করে দেওয়ার চেষ্টা করব। চেঞ্জ ইন এরিয়া কতখানি? দেখো 4 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 64টা ড্রপ, পরেকার এরিয়া এটা। এক একটার 4 পাই আর স্কোয়ার, 64টার এটা, মাইনাস আগেকার কত ছিল? 4 পাই আর স্কোয়ার। তাহলে ওয়ার্ক ডান বলেছে, ওয়ার্ক ডান। এনার্জি রিকোয়ার্ড মানেই ওয়ার্ক ডান। এনার্জি রিকোয়ার্ড মানেই ওয়ার্ক ডান ইন্টু সারফেস টেনশন করে দিই। সারফেস টেনশনকে আমরা এখানে এস দিয়ে প্রকাশ করছি, তাহলে ইন্টু এস। এইবার দেখো আর মানে স্মল আর মানে ক্যাপিটাল আর বাই 4, তাহলে এখানে বসিয়ে দিই 4 পাই ইন্টু ক্যাপিটাল আর বাই 4 এর হোল স্কোয়ার ইন্টু 64 মাইনাস 4 পাই আর স্কোয়ার ইন্টু এস। দেখো এখানে 4 4 16, একটা 4 কেটে গেল, এখানে আরেকটা 4 কাটলো, তাহলে কত দাঁড়াচ্ছে? দেখো 16 4 4 4 16 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার মানে 12 পাই আর স্কোয়ার ইন্টু এস। দিস ইজ দ্য এনার্জি রিকোয়ার্ড। তাহলে এনার্জি রিকোয়ার্ড হলো 12 পাই আর স্কোয়ার এস। সুতরাং সি হলো গিয়ে কারেক্ট আনসার। সুতরাং 13 নম্বর প্রশ্নে আমাদের কারেক্ট আনসার হলো গিয়ে সি। এইবার আমরা 14 নম্বর প্রশ্নে যাচ্ছি। The excess pressure inside a spherical drop of water is 4 times that of another drop. Then their respective mass ratio is. দেখো
এক্সেস প্রেসারের ফর্মুলা তুমি জানো, ডেল্টা পি সমান সমান টোয়াইস টি বাই আর। স্ফেরিক্যাল ওয়াটার ড্রপ শেপ বলেছে, তাহলে এই ডেল্টা পি না বলে আমি পি বলছি, তাহলে এক্সেস প্রেসার পি ইজ প্রপোর্শনাল টু 1/r। তাহলে দেখো স্ফেরিক্যাল ড্রপ অফ ওয়াটার ইজ 4 times দ্যাট অফ অ্যানাদার ড্রপ, প্রেসার 4 গুণ। তাহলে রেডিয়াস কী হবে? R1:R2। দেখো P1:P2 ছিল 4 গুণ, বলে দিয়েছে 4:1। তাহলে R1:R2 কত হবে? 1:4, কারণ ব্যস্তানুপাত ইনভার্সলি প্রপোর্শনাল, সুতরাং R1:R2 হলো 1:4। তাহলে এইবার তাদের মাসের রেশিও, মাস মানে ভলিউমের রেশিওতে যায়, R1³ মানে 1:4 কিউব মানে 1:64। তাহলে দেখো মাস 4/3 পাই R1³ ইন্টু রো ইস টু 4/3 পাই R2³ রো। দেখো এই দুটো টার্মে 4/3 পাইরও কিন্তু কেটে যাবে, তাহলে আগে যা রেশিও ছিল এখনও তাই, তাহলে 1:64। তাহলে আমাদের কারেক্ট হলো 1:64। এমনি অঙ্কে তাকিয়েও আমরা বলতে পারি রেডিয়াস প্রথমটা 4 গুণ, তাহলে এই প্রেসার এক্সেস প্রেসার প্রথমটাই 4 গুণ, তাহলে আমরা যেহেতু ওরা রেসিপ্রোকালে চেঞ্জ হয়, তাহলে রেডিয়াসের রেশিও হয়ে যাবে 1:4। তাহলে ভলিউমের রেশিও কত হবে? 1:64। ভলিউমের যা রেশিও মাসের রেশিও তাই, কারণ একই উপাদানে তৈরি তো তাদের ডেনসিটি এক হবে, ভলিউম ইন্টু ডেনসিটি সমান তো মাস, সুতরাং ভলিউমের যা রেশিও হবে মাসের রেশিও তাই হবে। সো দ্য রেশিও অফ দ্য রেসপেক্টিভ মাস ইজ 1:64। সুতরাং ডি হলো কারেক্ট অপশান। সুতরাং 14 কারেক্ট অপশান হলো আমাদের ডি। এইবার আমরা যাচ্ছি 15 নম্বর প্রশ্নে। কি বলছে 15 নম্বর প্রশ্নে এটা দেখা যায়। প্রথম হলো কি সংক্রান্ত প্রশ্ন? টার্মিনাল স্পিড সংক্রান্ত প্রশ্ন। টার্মিনাল স্পিড একই রকম দুটো গোলককে ফেলা হয়েছে। কি বলছে দেখো, বলছে যে দ্য টার্মিনাল স্পিড অফ এ স্ফিয়ার অফ গোল্ডের ডেন্সিটি বলে দিয়েছে ইজ 0.2 মিটার পার সেকেন্ড ইন এ ভিসকাস লিকুইড অফ ডেন্সিটি 1.5 কিলোগ্রাম পার মিটার কিউব। দেন দ্য টার্মিনাল স্পিড অফ এ স্ফিয়ার অফ সিলভার অফ ডেন্সিটি এত অফ দ্য সেম সাইজ ইন দ্য সেম লিকুইড। একই লিকুইডে তার তোমার টার্মিনাল ভেলোসিটি কত হবে? তুমি জানো ভিটি সমান কত? 2/9 এটা R² রো মাইনাস সিগমা ইন্টু জি। এইবার দেখো যেহেতু দুটো স্ফিয়ারের আকার এক, তাহলে আর কনস্ট্যান্ট, একই মিডিয়াম ইটা কনস্ট্যান্ট, একই জায়গায় পরীক্ষা করছো জি কনস্ট্যান্ট, তাই যদি হয় তাহলে দেখো ভিটি ইজ প্রপোর্শনাল টু রো মাইনাস সিগমা। তাহলে V1/V2 সমান কত? ρ1 মাইনাস সিগমা বাই ρ2 মাইনাস সিগমা। এবার দেখো ρ1টে কি প্রথমে কি ছিল? কিসের? গোল্ডের বলেছে, তাহলে গোল্ডের রো কত? 19.5, তাহলে ρ1-এর জায়গায় 19.5 বসায়। আর মিডিয়ামের তোমরা দেখেছো কত বলে দিয়েছে? 1.5, তাহলে এটা 1.5 বসিয়ে নিলাম ডিভাইডেড বাই রূপা। সিলভারের কত বলেছে? 10.5, মিডিয়ামের সেই আগের মতনই 1.5 বসিয়ে নিলাম। দেখো উপরে হলো 18 আর নিচে হলো 10.5 থেকে 1.5 বাদ দিলে 9, তাহলে 2। তাহলে দেখো V2 সমান তাহলে V1/2, কারণ V1/V2 সমান 2, তাহলে V2 সমান V1/2। V1-এর মান কত বলেছে? স্পিড কত ছিল? 0.2 মিটার পার সেকেন্ড। তাহলে এখন স্পিড কত হলো? 0.2/2 মানে 0.1 মিটার পার সেকেন্ড। সো দ্য কারেক্ট অপশান ইজ এ। সুতরাং আমাদের 15 নম্বর প্রশ্নের কারেক্ট অপশান হলো গিয়ে এ। এইবার আমরা 16 নম্বর প্রশ্নে যাব। কি বলে? বলছে এই মেটালিক স্ফিয়ার অফ মাস এম ফলস থ্রু গ্লিসারিন উইথ এ টার্মিনাল ভেলোসিটি ভি। তাহলে মাস এম, টার্মিনাল ভেলোসিটি হলো ভি। if we drop a ball of mass 8m of same metal into the column of glycerin, the terminal velocity of the ball will be। একটু আগে আমরা দেখলাম টার্মিনাল ভেলোসিটি ভি সমান 2/9 এটা উপরে কত? R² ইন্টু রো মাইনাস সিগমা ইন্টু জি। এবার বলের মাস বলে দিয়েছে, তাহলে মাস ডিপেন্ডেন্স কোথায় পেতে পারি? রেডিয়াসে। তাহলে রেডিয়াসে যদি আমি মাস ডিপেন্ডেন্স পাই, কারণ রো মাইনাস সিগমা একই উপাদানের বল, রো মাইনাস সিগমা কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, একই মিডিয়ামে আসছে ইটা কনস্ট্যান্ট, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু R²। দেখো মাস
এম সমান সমান কত 4/3 পাই আর কিউব। তাহলে বুঝতে পারছো এম ইজ প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে আর ইজ প্রপোর্শনাল টু কত এম টু দি পাওয়ার 1/3। এই যে টু দি পাওয়ার 1/3 নিলে এম টু দি পাওয়ার 1/3 ইজ প্রপোর্শনাল টু আর। তাহলে ভি প্রপোর্শনাল টু কত হচ্ছে এম টু দি পাওয়ার 2/3। এবার দেখো মাস কত হয়েছে 8m, তাহলে 8 টু দি পাওয়ার 2/3 মানে কত বলো তো 8 মানে 8-এর কিউব রুট করলে 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8, তার 2 টু দি পাওয়ার 2/3। তাহলে এইখান থেকে একটা 2 এলো, তার স্কোয়ার 2 2 4। তাহলে আগে টার্মিনাল ভেলোসিটি ভি ছিল, এখন কত হবে 4 গুণ মানে 4v। সুতরাং আমরা মনে রাখবো যদি শুধু মাস ভ্যারিয়েশন বলে ভি সমানুপাতে এম টু দি পাওয়ার 2/3, এম 8 গুণ হলে ভি হয়ে যাবে 4 গুণ। তাহলে আগে ভেলোসিটি ভি টার্মিনাল ভেলোসিটি ভি হলে এখন হবে 4v। সুতরাং আমাদের কারেক্ট অপশান হলো বি। তাহলে 16-র কারেক্ট অপশান হলো বি। এইবার আমরা 17 নম্বর প্রশ্নে যাওয়ার চেষ্টা করব। 17 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, the rate of flow of glycerin of density 1.25 into 10 to the power 3 kilogram per meter cube through the conical section of a pipe. If the radii of its ends are 0.1 and 0.04 and pressure drop across the length is 10 Newton per meter square is, এবার দেখো কি বলতে চাইছে সেটা বলো। ইফ দ্য রেডিয়া অফ দ্য এন্ডস বলে দিয়েছে অ্যান্ড প্রেশার ড্রপ এত, এবার বলছে দ্য রেট অফ ফ্লো। রেট অফ ফ্লো মানে কি হারে যাচ্ছে, মানে প্রতি সেকেন্ডে কতটা আয়তনে যাচ্ছে, কত সিসি বা কত মিটার কিউব পার সেকেন্ড। দেখো একক কোথায় আছে, তার মানে যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে কতটা যাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয় আর ফ্লো ভেলোসিটি ভি হয়, তাহলে এ ভি হলো আয়তনের লিকুইড প্রতি সেকেন্ডে যাচ্ছে। হয় তাহলে প্রথমে প্রস্থচ্ছেদে A1V1 অথবা পরে A2V2। ইকুয়েশন অফ কন্টিনিউটি অনুযায়ী তোমরা জানো এই দুটো সমান হয়, যতটা ফ্লুইড ঢোকে ততটাই বেরিয়ে যায় প্রতি সেকেন্ডে, এবং সেখান থেকে তোমরা জানো যে এখানে তোমার মাস কনজারভেশন ল ফলো হয় ইকুয়েশন অফ কন্টিনিউটিতে। যাই হোক, এখানে তাহলে আমরা বার্নৌলির থিওরেম দিয়ে অ্যাপ্রোচ করবো। বার্নৌলির থিওরেম কি বলে, V1²/2g প্লাস P1/ρg সমান V2²/2g প্লাস P2/ρg। কিন্তু আমরা আগেই কাকে বসাবো, ইকুয়েশন অফ কন্টিনিউটিকে, যে A1V1 সমান A2V2। A1 কত ছিল দেখো, রেডিয়াস বলে দিয়েছে 0.1, তাহলে A1 সমান তো পাই আর স্কোয়ার, পাই ইন্টু 0.1 তার হোল স্কোয়ার। আর একটা রেডিয়াস 0.04 মিটার, তাহলে কী হবে ইন্টু V1। A1V1 সমান A2 মানে পাই ইন্টু কী হবে 0.04 হোল স্কোয়ার ইন্টু V2। তাহলে দেখো দুই পক্ষ থেকে কি করা যায়, দেখো তো পাইটা কিন্তু আমরা কেটে দিতে পারি দুটো পক্ষ থেকে। দেখো পাই কেটে দিলাম, পাই যখন আমরা কেটে দিচ্ছি দুটো পক্ষ থেকে, তাহলে দেখো V1 সমান কত হচ্ছে, দেখো এখানে 0.1 ছিল, এখানে 0.04, কিন্তু তার মানে এখানে একটা 0.4 হোল স্কোয়ার, মানে এটা দেখো 4 4 16 ইন্টু 10 টু দি পাওয়ার -4 আর 10 টু দি পাওয়ার -2, তাহলে 10 টু দি পাওয়ার -2 থেকে যাচ্ছে ইন্টু V2। তাহলে V1 সমান 16 ইন্টু 10 টু দি পাওয়ার -2 ইন্টু V2। এইবারে দেখো আমাদের কতটা কি আসছে, আমাদের V1/V2 বের করতে হবে, দিয়ে তারপর A1V1/A2V2 যে কোনো একটা বের করব। দেখো আমাদের প্রেসার ডিফারেন্স বলে দিয়েছে, তাহলে আমরা একটু সিম্পলিফাই করে নিই। V1² - V2²/2g সমান কত দাঁড়াচ্ছে, দেখো V2² - V1² করে নিই, V2² - তাহলে P1 - P2/ρg। দেখো দুই পক্ষ থেকে জিও কেটে গেল। এবার দেখো তাহলে V2² - V1² সমান 2 ইন্টু P1 - P2/ρ। এইবারে আমাদের এখান থেকে ক্যালকুলেশনে যেতে হবে। দেখো V1 সমান 0.16 ইন্টু V2, এবং V1² V2-র তুলনায় অনেক ছোট। তাহলে আমরা এক কথায় V2 বের করে নিই। V2 সমান √ওভার অফ কত হচ্ছে বলো তো, 2 ইন্টু P1 - P2/ρ। P1 - P2 মানে চাপের পার্থক্য, কত বলেছে 10 নিউটন পার মিটার স্কোয়ার, অ্যান্ড দ্য প্রেসার ড্রপ অ্যাক্রস দ্য লেন্থ 10 নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে 2 ইন্টু 10 হলো। নিচে কি আছে দেখো, রো বলে দিয়েছে কত 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 3, তাহলে এখানে বসিয়ে নিলাম
1.25 ইন্টু 10⁻³ তা দেখো এইখানে 1.25 মানে কত, 5/4, তাহলে 8/5 ইন্টু 10⁻²। এখানে 5/4, 8/5, তাহলে এটা হলো 1.6 ইন্টু 10⁻²। এইরকম ধরনের একটা টার্ম আমাদের কিন্তু আসছে। তাহলে 1.6 ইন্টু 10⁻²। এইখানে আমাদের আরেকটু লক্ষণীয় আছে, সেটা হলো যে এই যে এই টার্মটা এলো, এইখানেতে দেখো V2-র মানটা তাহলে কীরকম দাঁড়াচ্ছে। আমরা কিন্তু V1টা V2-র রেসপেক্টে বাদ দিয়েছিলাম, তাহলে V1 সমান 0.16 V2, মানে V2 অনেক বড় ছিল, তাহলে V2 সমান 2 ইন্টু P1 মাইনাস P2 √P1 মাইনাস P2 বাই রো লিখেছিলাম। এবার P1 মাইনাস P2 10 ছিল, এটা বসিয়েছিলাম। তারপরে এইখান থেকে আমাদের যে ভ্যালুটা আসার কথা ছিল, সেই ভ্যালু অনুযায়ী আমরা যদি ক্যালকুলেশান করি, তাহলে দেখো V2 সমান আসছিল আমাদের কত, 1.6 ইন্টু 10⁻²। এবার দেখো তার মানে কত হলো, 1.6/100, তার মানে 0.016। এবার A1 V1 আমাদের কষতে হবে, সমান সমান কত, A2 V2। A2 কত, πr², পাই ইন্টু 0.04 তার হোল² ইন্টু V2-র মানটা দেখো 0.016, মানে কি হয়, এই দুটো শূন্য, তাহলে দেখো এখানে শূন্য নেব, তাহলে 0.01, তাহলে 0.160, 2 3বারে প্রায়, তাহলে 0.13, তাহলে পাই হলো 3.14 ইন্টু 4 ইন্টু 10⁻⁴ আছে, 4 4 4 16 হলো, 16 ইন্টু 10⁻⁴, আর এইখানে হলো গিয়ে 0.13। তাহলে দেখো কত দাঁড়াচ্ছে, 16 4 16 64 4 6, 16 6 22 2 48 2 50 ইন্টু 0.13 ইন্টু 10⁻⁴, তার মানে 5 13 65, তার মানে 6.5-এর কাছাকাছি চলে আসছে প্রায়। এইখানে 1.2 লেখা উচিত ছিল, তাহলে 5 12 60, প্রায় 60, আর হ্যাঁ 6.2 ইন্টু 10⁻⁴, 2 এর থেকে একটু বেশি। তাই দেখো এখানে অপশান খুঁজতে গেলে আমাদের মিলে যাচ্ছে বি, তাহলে 17-র বি হলো গিয়ে কারেক্ট অপশান। এইবার 18 নম্বর কোশ্চেনে আমরা যাচ্ছি। 18 নম্বর কোশ্চেনে কি বলছে, বলছে একটা সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কের কথা বলছে। আর কি বলছে, যে সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কের সম্পর্কে এখানেও এই একই রকম বার্নৌলি উপপাদ্য আমাদের কাজে লাগাতে হবে। এ সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক ইজ ফিল্ড উইথ ওয়াটার টু এ লেভেল অফ 3 মিটার। এ হোল ইজ ওপেন্ড at a height 52.5 centimeter from the bottom. The ratio of the area of hole to that of the cross-sectional area of cylinder is 0.1. The square of the speed with which water is coming out, speed square, the meter square per second square, দেখো একক আছে। এইবারে তাহলে আমরা আমাদের 18 নম্বর প্রবলেমে সলিউশনের দিকে এগোই। তাহলে সলিউশনের দিকে এগোতে গেলে আগে আমাদের কি দরকার, আমাদের আগে ছবিটা টেনে নেওয়া দরকার আছে। ছবিটা কীরকম বলছে দেখো, এই হলো ট্যাঙ্ক, ট্যাঙ্কের গভীরতা কত বলে দিয়েছে দেখো, 3 মিটার। তাহলে ডেপথ অফ দ্য ট্যাঙ্ক, এখানে লিকুইড যেটা আছে সেই লিকুইডের ডেপথ হলো গিয়ে 3 মিটার। এবারে হোলটা কোথায় আছে, এবার দেখো 52.5 সেন্টিমিটার ফ্রম দ্য বটম, 52.5 সেন্টিমিটার ফ্রম দ্য বটম। তাহলে উপর থেকে কত হলো দেখো, 300 থেকে এটা বাদ গেলে তার মানে 2.475, এইরকম একটা হাইটে ওই ছিদ্রটা কিন্তু আমাদের আছে, এইটা আমরা বুঝতে পারছি। এরপরে তাহলে কি করা যেতে পারে, আমাদের কি করে আমরা অ্যাপ্রোচটা করবো, এখানে সলিউশনটা আমরা কীভাবে পেতে পারি সেটা দেখা যায়। তাহলে আমাদের এখান থেকে আমরা বার্নৌলির উপপাদ্য কাজে লাগাতে পারি এবং ইকুয়েশন অফ কন্টিনিউটি লাগাতে পারি। এখানে কতটা ফ্লুইডের ফ্লো ভেলোসিটি A1 V1 আয়তন সমান এখানে ক্রস সেকশান A2 ইন্টু V2।
এবং ক্রস সেকশনের রেশিও বলে দিয়েছে, ক্রস সেকশনাল এরিয়া, দি রেশিও অফ এরিয়া অফ হোল টু দ্যাট অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ সিলিন্ডার। হোলের ক্রস সেকশন A2, সিলিন্ডারের A1, তার মানে A2/A1 সমান কিন্তু আমাদের বলে দিয়েছে 0.1, তার মানে A2/A1 0.1, তাহলে V1/V2 সমান A2/A1 সমান সমান 0.1, এটা বলা যায়। এবার বার্নৌলির উপপাদ্য আমরা কাজে লাগাতে পারি। দেখো এটা 0 লেভেল, এখানেও বায়ুচাপ দিচ্ছে, এখানেও বায়ুচাপ দিচ্ছে, তাহলে P/ρg লেখার দরকার নেই, উপরে V1²/2g প্লাস H মানে হাইট ডিফারেন্স, ওই যে 2.475 মিটার যেটা হাইট ডিফারেন্স, সমান সমান V2²/2g। তাহলে দেখো V1² প্লাস 2gh সমান V2²। অ্যান্ড তোমার কাছে কী চেয়েছে? স্কোয়ার অফ দ্য স্পিড উইথ হুইচ ওয়াটার ইজ কামিং আউট। ওয়াটার কামিং আউট এখান থেকে কত স্পিডে? V2 স্পিডে, তাহলে V2 বের করতে হবে, তার স্কোয়ার V2², V1 স্কোয়ারের থেকে আমরা বের করতে পারি। এবার দেখো এখানে A2/A1 বলে দিয়েছে, মানে V1/V2 বলে দিয়েছে 0.1, তাহলে আমরা এইখানে একটা কাজ করতে পারি, তো V2² দিয়ে যদি ভাগ করে দিই তাহলে দেখো এখানে থাকছে V1²/V2²। এইখানে যদি আমরা V2² দিয়ে আমরা এইভাবে একটা মাল্টিপ্লাই করার ব্যবস্থা করতাম তাহলে ভালোই হতো। তো আমরা এখানে একটা অ্যাপ্রক্সিমেশনও নিতে পারি। দেখো এইখানে A2/A1 তো অনেক ছোট, তাহলে এইখানেতে আমরা এই ভ্যালুটা বসিয়ে নিতে পারতাম কীরকম? দেখো এই যে V2², এটা কত আছে বলো তো? 0.1, তাহলে আমাদের V1²/V2² সমান 0.1, স্কোয়ার হলে 0.1-এর হোল স্কোয়ার, তাহলে 0.01, তাহলে তার মানে দেখো V1² সমান 0.01 ইন্টু V2²। তাহলে আমরা এইখানে তো বসিয়ে নিতে পারি। কি বসিয়ে নিতে পারি? V1² মানটা 0.01 ইন্টু V2², তাহলে এই পক্ষে যদি আমি ওটাকে নিয়ে আনি 1 - 0.01 মানে 0.99 ইন্টু V2² সমান 2 ইন্টু g হলো 10, h কত? 2.475। তাহলে দেখো এখানে কত হলো? দেখো 5 × 10 = 14, 15, 48, 49, এখানে তোমার 4.49 পয়েন্ট এটা হলো, তাহলে V2² সমান সমান হলো 49.5/0.99। তার মানে দেখো এখানে দশমিক উঠিয়ে দিলে একটা শূন্য এলো, তার মানে 5 × 10 = 50 মিটার। তাহলে V2² মান আমাদের 50 বেরোলো, যেটা কিনা আমাদের অপশান এ কারেক্ট। এবং 18 নম্বর কোশ্চেনের কারেক্ট অপশান হলো এ। এইবারে আমরা 19 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 19 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো, বলছে দ্য রেট অফ ফ্লো অফ লিকুইড থ্রু এ ক্যাপিলারি টিউব অফ রেডিয়াস r is V. When the pressure difference across the two ends of the capillary tube is P. ক্যাপিলারি টিউবের দুটো এন্ডের প্রেসারের ডিফারেন্স যদি আমার P হয় তাহলে লিকুইড যে কি বলছে? দ্য রেট অফ ফ্লো মানে প্রতি সেকেন্ডে যতটা লিকুইড বেরোচ্ছে, when the pressure difference across the two ends is P, তাহলে রেট অফ ফ্লো হলো V. If the pressure difference is increased by 3P, P ছিল বাড়লো 3P, তার মানে হলো কত? 4P. The radius is reduced by r/2, then the rate of flow মানে যে আয়তনের লিকুইড বেরোচ্ছে V সমান তোমরা জানো πP r⁴/80 প্রথম ক্ষেত্রে এটাই আমাদের ছিল V। এখন কি হয়েছে দেখো, এখানে P আর R এর ভ্যারিয়েশন বলছে, আর বাকি কিন্তু একই আছে। তাহলে V1 সমান পাই, P এর জায়গায় কত হলো? 4P, আর এর জায়গায় কত হয়েছে? r/2 তার হোল টু দি পাওয়ার 4/80। দেখো যে ফ্যাক্টরটুকুটা এক্সট্রা পেলাম, এখানে 4 আর এখানে নিচে 16, তাহলে কেটে একটা 4, তাহলে দিস ইজ V/4। সুতরাং আমরা খুব সহজে বি কারেক্ট অপশান এটা বুঝতে পারলাম, 19-এর বি। এমনি মুখে মুখেও করা যায়, কিন্তু এটা মনে রাখবে ইনক্রিজড বাই 3P, ইনক্রিজ টু বলেনি, বেড়েছে 3P, ছিল P বাড়লো 3P হলো 4P।
তাহলে পিটা 4p হলো, 8টা r/2 হলো, এর টু দি পাওয়ার 4 আছে আর এটা শুধু 4 আছে, তাহলে টু দি পাওয়ার 4 মানে 16, 4/16 মানে 4 দিয়ে ভাগ হবে, তাহলে v/4 হবে। এভাবে খুব সহজে বের করা যায়। নেক্সট দেখো, একটা পাইপ দেখানো হয়েছে, সেটা দুটো দিকে ফ্লো দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি প্রয়োগ করব। ইকুয়েশন অফ কন্টিনিউটি প্রয়োগ করব, যেটা কিনা আমাদের মাস কনজারভেশন লকে ফলো করে। তাহলে এখানে কতটা আয়তনের লিকুইড প্রতি সেকেন্ডে ঢুকছে? 4 × 0.2 সমান A3 ক্রস সেকশন দিয়ে কত বেরোলো? 0.4 × V3। A2 ক্রস সেকশন দিয়ে কত বেরোলো? 2 × 0.2, তাহলে 0.8 সমান 0.4 × V3 প্লাস 0.4, তাহলে 0.4 × V3 সমান 0.8 থেকে 0.4 বাদ গেল, 0.4 থাকলো, তাহলে V3 সমান 0.4/0.4 মানে 1, তাহলে V3-র মান 1 মিটার/সেকেন্ড। সি কারেক্ট অপশান। তাহলে 20 নম্বর প্রশ্নে কারেক্ট অপশান হলো সি। এইবার আমরা যেতে যাচ্ছি 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে কি বলছে? এই মেটাল ব্লক অফ এরিয়া 0.1 মিটার স্কোয়ার, এরিয়া বলে দিচ্ছে, এরিয়া কত? 0.1 মিটার স্কোয়ার, মানে 10⁻⁻1 মিটার স্কোয়ার। এবার কি বলছে? কানেক্টেড টু এ 0.1 kg মাস ভায়া স্ট্রিং দ্যাট পাসেস ওভার অ্যান আইডিয়াল পুলি কনসিডার্ড মাসলেস অ্যান্ড ফ্রিকশনলেস। এই মাসলেস ফ্রিকশনলেস পুলির ওপর দিয়ে 0.1 kg মাস ঝোলানো আছে। তার মানে এখানে দড়ির টান কত হবে? এই 0.1 kg ওয়েট, 0.01 মানে কত? 10⁻⁻2 kg ওয়েট। এই টান বল কাজ করছে। এবার কি বলছে? এ লিকুইড উইথ এ ফিল্ম থিকনেস 0.30 মিলিমিটার। এইখানে একটা লিকুইড ঢালা আছে, এর থিকনেস বলে দিচ্ছে 0.30 মিলিমিটার। ইজ প্লেসড বিটুইন দ্য ব্লক অ্যান্ড দ্য টেবিল। হোয়েন রিলিজড বাই ব্লক মুভস টু দ্য রাইট উইথ এ কনস্ট্যান্ট স্পিড। ব্লকটা যখন ছেড়ে দেওয়া হলো, এটা 0.085 মিটার/সেকেন্ড বেগে, আমরা করছি 85 × 10⁻³ মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। বাট দিস ইজ দ্য ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি মানে টোটাল ফোর্স কিন্তু এখানে হয়ে যাচ্ছে 0, লব্ধি বল। তাহলে টান বলকে নিশ্চয়ই ভিসকাস ফোর্স ব্যালান্স করছে। এবার তোমার কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটিও বলে দিয়েছে, কি চেয়েছে? কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি। তার মানে বুঝতে পারছো, ভিসকাস ফোর্স ইকুয়ালস টু টেনশনাল ফোর্স, এবং টেনশনাল ফোর্সের মানটা কত? 10⁻⁻2 kg ওয়েট। তাহলে দেখো ভিসকাস ফোর্স কত হয় তুমি জানো, F সমান কত হয়? ইটা A dV/dx সমান কত? টেনশনাল ফোর্স T, তার মানে কত? 10⁻⁻2 kg ওয়েট ইন্টু G, তার মানে 10⁻⁻1। ইটা জানি না, ইটা চেয়েছে এ দেখো 10⁻⁻1 মিটার স্কোয়ার। ডিভি এ দেখো 85 × 10⁻³ তাও লেখা আছে গতিবেগের মান। ডিএক্স লিকুইড লেয়ারগুলোর মধ্যে দূরত্ব বলে দিয়েছিল 0.30 মিলিমিটার, তার মানে 0.3 বা 3 × 10⁻⁴ মিটার। 0.3 মিলিমিটার মানে 3 × 10⁻³ মিটার, 0.3 × 10⁻³ মিটার, সেটা লিখলে পরে হয় 3 × 10⁻⁴ মিটার, সেটা বসিয়েছি, সমান 10⁻⁻1। তাহলে এইটা সমান কত? 3 × 10⁻⁴ আর -1 মানে -5/85 × 10⁻⁴। তাই কী হলো? দেখো এইখানে আমাদের অপশানগুলো কেমন আছে? 10⁻³ দিয়ে আছে। যাই হোক, আমরা আগে তৈরি করে নিই। 3 × 10⁻⁻1/85 আছে। 10⁻³ চলে গেলে কি হয়? দুটো শূন্য বসিয়ে নিলাম, ইন্টু 10⁻³/85। দেখো এইখানে 3 বারে হলো 255, তাহলে 45 হাতে থাকলো 450, 6 বারে 510 হচ্ছে, 5 বারে 425, তাহলে 250। তার মানে 3 পয়েন্ট, দেখো আরেকবার দেখি আমরা, এখানে একটুখানি মনে হচ্ছে ভুল হচ্ছিল, 255, 240, 255, তাহলে 45, 450, তাহলে 3.5 × 10⁻³ নিয়ারলি 3.45 × 10⁻³ এইরকম একটা ভ্যালু চলে আসছে। তাহলে বি কারেক্ট অপশান। সুতরাং আমাদের প্রবলেম নাম্বার কত দাঁড়িয়েছিল? এটা প্রবলেম নাম্বার 21, তার কারেক্ট অপশান হলো গিয়ে বি। নেক্সট কোশ্চেনে আমরা এবার যাচ্ছি।
22 নম্বর প্রশ্ন। এবার রেডিয়েশন সংক্রান্ত জায়গাও এর সঙ্গে কানেক্টেড হচ্ছে কোশ্চেন। কি বলছে দেখ, এখানে বলছে এ স্ফেরিক্যাল ব্ল্যাক বডি উইথ এ রেডিয়াস 12 সেন্টিমিটার রেডিয়েটস 450 watt power at 500 Kelvin. If the radius were halved and the temperature double, the power radiated. দেখো পাওয়ার রেডিয়েটেড যদি রেডিয়াসের সঙ্গে সম্পর্ক বলো তাহলে r² টোটাল পাওয়ার মানে পার ইউনিট টাইমে যতটা এনার্জি ইন্টু T⁴ এর সঙ্গে সমানুপাতিক। তার মানে ব্যাসার্ধ ইন্টু T⁴ এর সঙ্গে সমানুপাতিক। প্রথমে বলে দিয়েছে রেডিয়াস বলে দিয়েছে 12 সেমি, পাওয়ার বলে দিয়েছে কত 450 ওয়াট, আর কি বলে দিয়েছে টেম্পারেচার বলে দিয়েছে 500 কেলভিন, এটা বলে দিয়েছে। এবার কি করা হয়েছে দেখো, ইফ দ্য রেডিয়াস ওয়ার হাফড তার মানে 8টা অর্ধেক হয়ে গেছে, হাফ। আর কি বলেছে অ্যান্ড দ্য টেম্পারেচার ডাবল, তাহলে টেম্পারেচার T2 সমান টোয়াইস T1 আর R2 সমান R1/2। দ্য পাওয়ার রেডিয়েটেড, তাহলে দেখো আমরা এমনি করে নিই না, এ P1/P2 যেহেতু রেশিও দিয়ে দিচ্ছে এটা এর অত গুণ সমান R1/R2 তার হোল স্কোয়ার ইন্টু T1/T2 তার হোল টু দি পাওয়ার 4। এবার কি বলেছে রেডিয়াস ওয়ার হাফড, তাহলে রেডিয়াস অর্ধেক হয়ে গেছে, ব্যাসার্ধ হয়ে গেছে অর্ধেক, তার মানে কত হয়েছে এটা হবে হাফ টু দি পাওয়ার হোল স্কোয়ার ইন্টু কত হবে T1/T2, টেম্পারেচার দেখো T2 সমান টোয়াইস T1, তাহলে T1/T2 তাহলে T2 হয়েছে টোয়াইস T1, তাহলে T1/T2 তার মানে এখানে তোমার রেডিয়াস হয়েছিল হাফ, তার মানে R2 হলো হাফ, তাহলে এখানে কিন্তু 2 হোল স্কোয়ার হওয়া উচিত, R1 আর R2 হলো R1/2, তাহলে এটা 2 হোল স্কোয়ার, আর T1/T2 সমান হাফ টু দি পাওয়ার 4, তার মানে কত হলো 2 × 4 ইন্টু 1/16, তার মানে হলো 1/4, তাহলে P1/P2 সমান 1/4, তাহলে P2 সমান 4P1। P1 কত ছিল 450 ওয়াট, তার 4 গুণ, তার মানে 4 ইন্টু 450 ওয়াট, 4 × 4 = 1600 আর 200 1800 ওয়াট। সুতরাং এইখানে পাওয়ার রেডিয়েটেড উড বি 1800 ওয়াট। সো দ্য কারেক্ট অপশান ইজ ডি। সুতরাং 22-এর কারেক্ট অপশান হলো ডি। এবার 23 নম্বর প্রশ্নে আমরা যাচ্ছি। এটা আবার ক্যালোরিমেট্রি সংক্রান্ত একটা প্রশ্ন আছে, সেক্ষেত্রে দেখা যাক আমরা কীভাবে অ্যাপ্রোচ করতে পারি। কি বলছে, দ্য টেম্পারেচার অফ ইকুয়াল masses of 3 different liquids A, B and C are 12 ডিগ্রি সেন্টিগ্রেড, 19 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 28 ডিগ্রি সেন্টিগ্রেড রেসপেক্টিভলি, কিন্তু বলে দিয়েছে ইকুয়াল মাসেস। তাহলে দেখো A, B, C, টেম্পারেচার কত বলেছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কি বলেছে 19 ডিগ্রি সেন্টিগ্রেড বি এর, আর সি এর বলেছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। বলছে when A and B are mixed then final temperature is 16 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এ আর বিকে মিক্সড করলে ফাইনাল টেম্পারেচার 16 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড হোয়েন বি অ্যান্ড সি আর মিক্সড দ্য ফাইনাল টেম্পারেচার ইজ 23 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এবার বলছে হোয়েন এ অ্যান্ড সি আর মিক্সড, একে আর সিকে যদি তুমি মিক্স আপ করো তাহলে তোমার ফাইনাল টেম্পারেচার চাই। দেখো সবার মাস সমান, ক্যালোরিমেট্রির যে মেন প্রিন্সিপাল তুমি অ্যাপ্লাই করবে, সেখানে মোট গৃহীত তাপ সমান মোট বর্জিত তাপ সেই জায়গায় যাবে, কিন্তু কারোরই আপেক্ষিক তাপ বলা নাই। তাহলে S1, S2, S3 হলো যথাক্রমে ABC এর আপেক্ষিক তাপ ধরে নিলাম। তাহলে দেখো প্রথমে AB মিক্স আপ করলে ফাইনাল টেম্পারেচার 16 ডিগ্রি, তাহলে এখানে M ইন্টু S1 ইন্টু টেম্পারেচার কত 12 থেকে 16, 16 থেকে 12 বাদ দিলে 4 সমান M ইন্টু বি এর আপেক্ষিক তাপ S2, 19 ডিগ্রি ছিল সেখান থেকে 16 হয়েছে, তাহলে বর্জিত তাপ বের করতে গেলে 19 থেকে 16 বাদ দিলে 3, তাহলে দেখো কেটে গেল, S1/S2 সমান 3/4। একইভাবে দেখো বিসি মিলে ফাইনাল টেম্পারেচার 23 ডিগ্রি, বি এর জন্য তাহলে AM ইন্টু S2 টেম্পারেচার কত 19 থেকে 23 মানে 4 ডিগ্রি সমান সি এর কত AM ইন্টু S3 কত হলো 28 থেকে 23 মানে 5 ডিগ্রি, তাহলে কেটে গেল S2/S3 সমান 5/4। তাহলে S2 অনুপাতটা কত, কখনো 4 কখনো 5, তাহলে দুটোকে 20 করে নিই, তার মানে প্রথম রেশিওটাকে 5 দিয়ে গুণ করি 15/20,
এটা কত হবে, 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে মানে 20/16। তাহলে দেখো S2 দুটোতেই 20 আছে, তাহলে S1:S3 বলতে পারি। 15:16, একটা 15S হলে আর একটা 16S। এবার বলছি এ আর সি এর মধ্যে যখন হিট এক্সচেঞ্জ হবে তখন ফাইনাল টেম্পারেচার কত, টি ধরেছি। তা দেখো এ মাস কত, এর মাস ছিল এম, আবেগিক তাপ S1 ইন্টু কত হয়েছে, 12 থেকে হয়েছে টি, তার মানে T-12, টি তো বড়, সমান সমান এম ইন্টু S3 ইন্টু কি 28 থেকেও হয়েছে টি, তার মানে 28 - টি। কিন্তু দেখো S1:S3 কত, 15:16, তাহলে S1-এর জায়গায় 15S বসাচ্ছি, S3-র জায়গায় 16S, তাহলে এম ইন্টু 15S ইন্টু T-12 সমান এম ইন্টু 16S ইন্টু 28 - টি। তো দেখো এম কেটে গেল, এস কেটে গেল, 15 দিয়ে গুণ করলে 15T মাইনাস 180, 15 সমান 28, 8 × 16 128, আর থাকলো 12, 32 12 44, মাইনাস 16T। এই 16টি যদি বাম পক্ষে নিয়ে যায়, 15টি আছে, 16টি ওদিকে গেল, তাহলে 31T। 180 ওদিকে গেলে 448-এর সঙ্গে যোগ হলে 628, তাহলে টি সমান 628/31, 31 দুগুণ 62, 8 জিরো বাড়ে গেল, তাহলে হলো 80, 31 দুগুণ 62, নিয়ারলি 20.2 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো এটাই আনসার সি। তাহলে 23-এর কারেক্ট আনসার হলো সি। এইবার 24 নম্বর প্রবলেমে আমরা যেতে যাচ্ছি। 24 নম্বর প্রবলেম কি বলছে দেখা যাক। বলছি এ বডি টেক 10 মিনিট টু কুল ফ্রম 60 ডিগ্রি সেন্টিগ্রেড টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড ইফ দ্য টেম্পারেচার অফ সারাউন্ডিংস ইজ 25 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্য টেম্পারেচার অফ দ্য বডি আফটার নেক্সট 10 মিনিট, পরে 10 মিনিট পরে বডিটার টেম্পারেচার কত হবে এইটা তোমার কাছে চেয়েছে। তাহলে একটা বস্তু কী বলেছে, যে টেম্পারেচার 60 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, তাতে তোমার টাইম লেগেছে কত, টাইম লেগেছে 10 মিনিট। বলছে আবার কি, পারিপার্শ্বের তাপমাত্রা সারাউন্ডিংস টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, দেন দ্য টেম্পারেচার অফ দ্য বডি আফটার নেক্সট 10 মিনিট কত হবে। দেখো এখানে লজ অফ কুলিংয়ের দুটো রাস্তা একই সময় যখন দিয়েছে তখন আমরা একটা বিশেষ রাস্তাতে হাঁটব। তাহলে সেইখানেতে আমরা ধরবো যে θ1 মাইনাস θ0 বাই কত, θ2 মাইনাস θ0 সমান সমান θ2 মাইনাস θ0 বাই θ3 মাইনাস θ0। তাহলে θ1 কত, θ1 60, θ2 কত 50, আর ফাইনাল কত θ3 কত বের করবো। আর θ0 কত আছে, দেখো সারাউন্ডিংস টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে মানগুলো বসাই। θ1 কত 60 মাইনাস 25 ডিভাইডেড বাই কত 50 ছিল মাইনাস 25 সমান সমান θ2 50 মাইনাস 25 বাই θ3 মাইনাস 25। তো দেখো এখানে বিয়োগটা আমরা সেরে ফেলি, উপরে হলো 35, নিচে হলো কত 25, 5 × 7 = 35, 5 × 5 = 25, তাহলে 5 7 5 সমান সমান 25 বাই θ3 মাইনাস 25। দেখো তাহলে θ3 মাইনাস 25 সমান 5 × 25 = 125 বাই 7, 7 × 17 = 119, 60 119, 7 × 17 = 119, 6 60, 7 8 56, 56 40, 5, তাহলে θ3 সমান 25 প্লাস 17.85 মানে 42.85 ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং বস্তুর তাপমাত্রা হবে 42.85 ডিগ্রি সেন্টিগ্রেড। বি হলো কারেক্ট আনসার। তাহলে 24-এর বি, যখন সময় ইন্টারভ্যাল সমান থাকবে তখন আমাদের ফর্ম এটাই, θ1 মাইনাস θ0 বাই θ2 মাইনাস θ0 সমান θ2 মাইনাস θ0 বাই θ3 মাইনাস θ0। প্রথমে টেম্পারেচার ফল করেছে কত, θ1 থেকে θ2, যেটা 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বলেছিল 50 ডিগ্রি সেন্টিগ্রেড। সারাউন্ডিংস টেম্পারেচার θ0 বলে দিয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার বলছে এই 50 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আরও 10 মিনিট পরে কত হবে, সেটাই θ3। সেক্ষেত্রে জাস্ট এই ফর্মে আমরা অ্যাপ্রোচ করব। এবার আরেকটা অঙ্ক আছে, two black bodies at temperature 327 degree centigrade and 427 degree centigrade are kept in an evacuated chamber at 27 degree centigrade. The ratio of the rates of loss of heat
তারা যে হারে হিট হারাচ্ছে, তাপশক্তি হারাচ্ছে, তার রেশিও চেয়েছে। এখানে যে হারে এনার্জি হারায়, এখানে স্টেফেন বোলজম্যান ল বলে ই প্রপোর্শনাল টু বা ই ইকুয়ালস টু, ধরো কোনো ব্ল্যাক বডির প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে যে এনার্জি হারাবে সেটা ই ইকুয়ালস টু সিগমা ইন্টু টি টু দি পাওয়ার 4 মাইনাস টি জিরো টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানে প্রথমে সবই টেম্পারেচার কিন্তু কিসে আছে, কেলভিন স্কেলে। তাহলে প্রথমে টেম্পারেচার T1 কত ছিল, 327 ডিগ্রি সেন্টিগ্রেড। 273 যদি যোগ করি তাহলে এটা হবে 600 কেলভিন। T2 কত ছিল, 427 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কত হবে, এখানে 700 কেলভিন। আর তোমার সারাউন্ডিংস টেম্পারেচার বলে দিয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে 300 কেলভিন। সুতরাং এই সব টেম্পারেচার কিন্তু কেলভিন স্কেলে। এবারে যে হারে তাপ হারাচ্ছে এটা কিন্তু T0, এটা কি হলো T2, আর এটা T1। তাহলে প্রথমে ই সমান সমান সিগমা ইন্টু, দেখো কি আছে প্রথম ক্ষেত্রে আর পরের ক্ষেত্রে বলছে, তাহলে প্রথমে বলেছে 327, তাহলে প্রথম আর পরে, প্রথমে তাহলে কত ছিল 600, তাহলে 600 হোল টু দি পাওয়ার 4 মাইনাস T0 টু দি পাওয়ার 4 মানে 300 টু দি পাওয়ার 4। এটা E1। পরে কি হলো E2, সিগমা ইন্টু কত হবে, পরে টেম্পারেচার 700, তাহলে 700 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 300 হোল টু দি পাওয়ার 4। দেখো সব কমন নিয়ে 10 টু দি পাওয়ার 8 বাইরে বের করে দিলে E1 বা E2 যখন রেশিও লিখবো, প্রথমে সিগমা কেটে গেল, তারপরে কি থাকবে 6 টু দি পাওয়ার 4 মাইনাস 3 টু দি পাওয়ার 4 বাই 7 টু দি পাওয়ার 4 মাইনাস 3 টু দি পাওয়ার 4। এইগুলোকে আমরা বিশেষভাবে লিখে নিতে পারি। এটা হলো 6-এর স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা হলো 3 স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 7-এর স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কত 36 আর বি হলো 9, তাহলে 36 প্লাস 9 ইন্টু কত 36 মাইনাস 9। নিচে তাহলে কত হবে 7-7 49 স্কোয়ার মাইনাস 9-এর স্কোয়ার, তাহলে 49 প্লাস 9 ইন্টু 49 মাইনাস 9, তাহলে কত থাকলো উপরে 45 ইন্টু কত 27, নিচে কত থাকলো 58 ইন্টু কত 40, 5 9 45, 5 8 40। এবার গুণ লাগাও, 180 63 243, নিচে কত 464। সুতরাং এই অনুপাতটা 243 বাই 464, এটা কারেক্ট ডি। তাহলে 25 নম্বর প্রশ্নে কারেক্ট আনসার হলো গিয়ে ডি। এইবার আমরা যাব 26 নম্বর প্রশ্নে। 26 নম্বর প্রশ্নে কী আছে দেখা যাক। বলছে সার্টেন কোয়ান্টিটি অফ ওয়াটার কুলস ফ্রম 70 ডিগ্রি সেন্টিগ্রেড টু 60 ডিগ্রি সেন্টিগ্রেড ইন 5 মিনিটস। কিছুটা জল আছে যেটা 70 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে নামতে সময় নিচ্ছে ক মিনিট, 5 মিনিট, অ্যান্ড টু 54 ডিগ্রি সেন্টিগ্রেড ইন দ্য নেক্সট 5 মিনিট দ্য টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিংস। তাহলে টাইম ইন্টারভ্যাল কি এক, তাহলে শীতলনের সূত্রে টাইম ইন্টারভ্যাল যদি এক হয় তাহলে আমরা ঠিক আগেকার মতন এগোবো, যে সেই θ1 মাইনাস θ0 বাই θ2 মাইনাস θ0 সমান সমান কত θ2 মাইনাস θ0 বাই θ3 মাইনাস θ0। θ1 কত 70, θ0 জানি না, চেয়েছে সারাউন্ডিংস টেম্পারেচার। দেখো সারাউন্ডিংস টেম্পারেচার চেয়েছে, সেখান থেকে 60 হলো θ2 মাইনাস θ0, এখানে আবার 60 মাইনাস θ0 বাই কত হবে 54 মাইনাস θ0। দেখো আগে যোগ ভাগ করে নেবো, ওপরে বিয়োগ করে দাও, 70 মাইনাস θ0 মাইনাস 60 প্লাস θ0, θ0 কেটে যাবে, তাহলে ওপরে হলো 10 বাই কত হবে 60 মাইনাস θ0 সমান, এখানে বিয়োগ করো 60 মাইনাস 54 মানে 6, θ0 কেটে যাচ্ছে বাই 54 মাইনাস θ0। তাহলে এখানে সিম্পলিফিকেশানটা হয়ে গেল। তাহলে উপরে কী করেছি বিয়োগ, নিচে যা ছিল তাই রেখে দিয়েছি। এইভাবে ওই কম্পোনেন্ডো ডিভিডেন্ডো নিয়ম যেভাবে প্রয়োগ করা হয় সেইভাবে আমরা প্রয়োগ করে নিলাম, তাতে ক্যালকুলেশনে সুবিধা হয়। ঠিক এই স্টেপে এগিয়ে গেলে এটা 5-এ কাটলো, এটা 3, তাহলে কত হলো 5 54 270 মাইনাস কত 5 θ0 সমান সমান 180 মাইনাস 3 θ0। 5 θ0 ওদিকে গেলে মাইনাস 3 θ0 প্লাস 5 θ0 মানে কত হলো 2 θ0।
সমান 270 মাইনাস 180 মানে 90, তাহলে থিটা জিরো সমান 45। সুতরাং পারিপার্শ্বের তাপমাত্রা হলো 45 ডিগ্রি সেন্টিগ্রেড। 26-এর এ হলো কারেক্ট আনসার, তাই 26-এর এ কারেক্ট আনসার। এবার আমরা 27 নম্বর প্রশ্নে যাচ্ছি। 27 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে এ বডি কুলস ইন 7 মিনিট ফ্রম 60 ডিগ্রি সেন্টিগ্রেড টু 40 ডিগ্রি সেন্টিগ্রেড, দেন হোয়াট উইল বি ইটস টেম্পারেচার আফটার দ্য নেক্সট 7 মিনিট? পরে 7 মিনিট পরে টেম্পারেচার কত হবে এটা চেয়েছে। দ্য টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিংস ইজ 10 ডিগ্রি সেন্টিগ্রেড। সারাউন্ডিংস টেম্পারেচার কিন্তু বলে দিয়েছে, দ্য টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিংস ইজ 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 7 মিনিটে কত হলো? 60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে নামলো বোধ হয় 40 ডিগ্রিতে। বলছে হোয়াট উইল বি দ্য টেম্পারেচার আফটার নেক্সট 7 মিনিট, পরে 7 মিনিট পরে টেম্পারেচার কত হবে? এটা সহজভাবে সেই একই সময় ইন্টারভ্যাল আছে, সারাউন্ডিংস টেম্পারেচার 10 ডিগ্রি বলেছে, সুতরাং আমাদের সেই থিটা 1 মাইনাস থিটা 0 বাই কত লিখবো? থিটা 2 মাইনাস থিটা 0 সমান কত? থিটা 2 মাইনাস থিটা 0 বাই কত? থিটা 3 মাইনাস থিটা 0, কারণ টাইম ইন্টারভ্যাল এক। তাহলে এখানে থিটা 1 ছিল 60, থিটা 2 40 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কত হবে? থিটা 3 জানি না, থিটা 0 বলে দিয়েছে 10, তাহলে কী লিখবো? 60 মাইনাস 10 ডিভাইডেড বাই কত? 40 মাইনাস 10 সমান কত? 40 মাইনাস 10 বাই থিটা 3 মাইনাস 10। যেহেতু টাইম ইন্টারভ্যালটা সমান, তাই আমরা কাজে লাগাতে পারলাম। 50 বাই কত হলো? 30 সমান 30 বাই থিটা 3 মাইনাস 10। তাই দেখো কি দাঁড়াচ্ছে, এইখানে 0 0 কেটে দাও, 5-এর 3, 5 থিটা 3 মাইনাস 50 সমান 3 30-এ কত? 90। তাহলে 5 থিটা 3 সমান 90 আর 50 যোগ করলাম, 50 ওদিকে গেলে প্লাস হলো 140, তাহলে থিটা 3 হলো 140 ডিভাইডেড বাই কত? 5 ইকুয়ালস টু 28 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো কারেক্ট অপশান হলো ডি। সুতরাং 27 নম্বর প্রশ্নে কারেক্ট অপশান আমাদের হলো ডি। এবার 28 নম্বর প্রশ্নে আমরা যাব। 28 নম্বর প্রশ্নে কি বলে সেটা দেখা যাক। দেখো 28 নম্বর প্রশ্নে বলছে আবার ব্ল্যাক বডি রেডিয়েশন সংক্রান্ত প্রশ্ন। এটা বলছে এই ব্ল্যাক বডি রেডিয়েটস হিট এনার্জি at the rate 2 into 10 to the power 5 joule per second per meter square at temperature 127 degree centigrade. Temperature of the black body at temperature of the black body at which মানে যে টেম্পারেচারটা চেয়েছে, যে টেম্পারেচার রেট অফ হিট রেডিয়েশন ইজ 32 into 10 to the power 5 জুল পার মিটার স্কোয়ার। দেখো রেডিয়েশনের হারটা আগে আমরা দেখি না, পরে E2 বাই E1 এটা আমরা দেখতে চাইছি। দেখো পরে হয়েছে 32 into 10 to the power 5 বাই কত? 2 into 10 to the power 5, তার মানে কত টাইম? 16 ভাগ। ইজ প্রপোর্শনাল টু তো টি টু দি পাওয়ার 4, তাহলে টেম্পারেচার কী হবে? যদি টু দি পাওয়ার 4-এ যায়, দিস ইজ ইকুয়ালস টু 2 to the power 4, তাহলে টেম্পারেচার কত হয়েছে? টোয়াইস হয়ে গেছে। দেখতেই পাচ্ছ টিটা টোয়াইস হয়েছে, তবে ই 16 গুণ হবে, তাহলে টেম্পারেচার দ্বিগুণ হয়ে গেছে। আগে কত ছিল? আগে ছিল 127 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আমরা টেম্পারেচারগুলো কোন স্কেলে নেব? কেলভিন স্কেলে। 127 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিন স্কেলে নিয়ে গেলে হয় 400 কেলভিন। এবার কি হয়েছে? টেম্পারেচার কী হয়ে গেছে? টোয়াইস হয়ে গেছে। তাহলে টোয়াইস যদি হয়ে যায়, তাহলে টোয়াইস হয়ে গেলে সেই টেম্পারেচার হবে 800 কেলভিন। খুব সহজভাবে এইভাবে উত্তর চলে এলো 800 কেলভিন। সুতরাং 28-এর কারেক্ট অপশান হলো সি। এবার আমরা 29 নম্বর প্রশ্নে যাচ্ছি। 29 নম্বর প্রশ্নে কি বলছে দেখো। এ কাপ অফ টি, এক কাপ চায়ের কথা বলছে। কি বলছে? কুলস ফ্রম 65.5 ডিগ্রি সেন্টিগ্রেড টু 62.5 ডিগ্রি সেন্টিগ্রেড ইন 1 মিনিট। 1 মিনিট এই টেম্পারেচার ফল করছে ইন এ রুম টেম্পারেচার অফ 22.5 ডিগ্রি সেন্টিগ্রেড। হাউ লং উইল দ্য সেম কাপ অফ টি টেক টু কুল 46.5 ডিগ্রি সেন্টিগ্রেড টু 40.5 ডিগ্রি সেন্টিগ্রেড ইন দ্য সেম রুম? দ্য নিয়ারেস্ট ভ্যালু ইন মিনিট কত হবে সেটা চেয়েছে। দেখো এই ধরনের অঙ্ক যখন বলবে তখন আমাদের একটু অন্যভাবে আমরা অ্যাপ্রোচ করব। এর আগে কুলিংয়ের যেরকম অঙ্ক করেছি এটা একটু অন্য নিয়মে করব, তাহলে অনেক সহজ হয়। এই অঙ্কে কি বলে? এই অঙ্কে আমরা করব কি দেখো, এমএসটি
এইচ ইকুয়ালস টু এম এস টি ড্যাশ বাই টি, মানে যে হারে হিট ছাড়ছে সেটা কে ইন্টু একটা কনস্ট্যান্ট ইন্টু θ1 প্লাস θ2 বাই 2, মানে গড় টেম্পারেচার মাইনাস সারাউন্ডিংস টেম্পারেচার। জাস্ট এই ফর্মুলাগুলো দেখো এখানে কি বলেছে, দেখো 65.5 ডিগ্রি থেকে 62.5 ডিগ্রি, মানে 3 ডিগ্রি টেম্পারেচার ফল করলো। তাই কত হলো, এমএস ছিল ইন্টু 3 ডিগ্রি, কত সময় লেগেছে ইন 1 মিনিট সমান কে ইন্টু, দেখো এই দুটো টেম্পারেচারের গড় কত, দেখো তফাৎ হলো 3 ডিগ্রি, তাহলে গড়ে 1.5 ডিগ্রি, একটা কমবে একটা বাড়বে, তাহলে এটা হলো 64 ডিগ্রি। দেখো এখানে 1.5 যোগ করলে 64, এখান থেকে 1.5 বিয়োগ করলে 64, তাহলে 64 গড় করে নিলাম, মাইনাস θ0 পারিপার্শ্বিক টেম্পারেচার 22.5 ডিগ্রি। পরের ক্ষেত্রে কি লিখবো, এম ইন্টু এস ইন্টু কত, 46.5 থেকে 40.5, তার মানে 6 ডিগ্রি, বাই কী বলছে, বলছে টাইম অ্যাপ্রক্সিমেটলি চাই, তাই না, হাউ লং কত সময় লাগবে, উইল দ্য সেম কাপ অফ টি টেক টু কুল ফ্রম এত থেকে এত, তাহলে টাইমটা চাই, তাহলে ডিভাইড বাই টি সমান কে ইন্টু টেম্পারেচারের গড় 46.5 আর 40.5, তার তফাৎ হলো 6, তাহলে গড়ে 3 আসবে, তাহলে 43.5 মাইনাস পারিপার্শ্বিক টেম্পারেচার 22.5। দেখো ভাগ করে দিলে কি হচ্ছে, দেখো দেখো এমএস ইন্টু 3 আর এখানে এমএস ইন্টু 6, এই 2 নম্বর দিয়ে 1 নম্বরকে ভাগ করছি, তাহলে টি ওপরে উঠলো, নিচে এমএস ইন্টু 6 আর এর উপরে এমএস ইন্টু 3 থেকে 2 এলো, সমান এটা দিয়ে কিন্তু ভাগ করেছি তবে এ উপরে উঠেছে, তাহলে এটা আগে থাকবে কে ইন্টু কত হচ্ছে, দেখো 41.5 বাই কে ইন্টু এটা কত হচ্ছে 21, দেখো আরেকবার দেখে নিই আমরা, হ্যাঁ 41.21, দেখো তাহলে টি সমান কে কে কেটে গেল, তাহলে 83/21, দেখো কত হচ্ছে 3 বারে 63, 20 200, 9 বারে 189, 3.95 অ্যাপ্রক্সিমেটলি নিয়ারেস্ট ভ্যালু, তাহলে এটা নিয়ারেস্ট টু 4, সুতরাং 29-এর কারেক্ট অপশান হলো আমাদের 29-এর অঙ্কের ডি। এইবার আমরা 30 নম্বর কোশ্চেনে যাব, কি বলছে দেখা যাচ্ছে। বলছে সার্ভেয়ার্স, মানে সার্ভে করেন যারা আর কি, 30 মিটার স্টিল টেপ, এ সার্ভেয়ার্স উইথ 30 মিটার উইথ হওয়া উচিত, 30 মিটার স্টিল টেপস বা হ্যাভিং 30 মিটার স্টিল টেপ ইজ কারেক্ট, সার্ভেয়ার্স 30 মিটার স্টিল টেপ যেটা, হ্যাঁ এটা তো হবে 30 মিটার স্টিল টেপ আছে, ইজ কারেক্ট অ্যাট টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। The distance between the 2 points as measured by a tape on a day when the temperature is 35 degrees centigrade is 26 meter. The true distance between the points এবং স্টিলের টেপ বলেছে, তাহলে স্টিলের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণাঙ্ক বলে দিয়েছে। দেখো এইখানে টেপটা কিন্তু 20 ডিগ্রি সেন্টিগ্রেডে সঠিক পাঠ দেয়, তার মানে দুটো ঘরের ব্যবধান তখন যদি 1 সেমি হয়, যখন আমি 35 ডিগ্রিতে যাব ওই ব্যবধান কিন্তু বেড়ে যাবে, তাহলে 35 ডিগ্রিতে 1কে কিন্তু 1 মাপতে পারছি না, তাহলে যেটা 1 দেখছি সেটা অ্যাকচুয়ালি 1-এর থেকে বেশি, তাই আমার মোট পাঠ এসেছে 26, এক ঘরে তাহলে কতটা পাঠ হয়েছে 1 × 1 + α t, তাহলে 1 মিটারেও তাই হবে, তাহলে 26 মিটারে ইন্টু 26, তাহলে আমার প্রকৃত পাঠ হবে 26 × 1 + α t, কত হলো 26 × 1 + α কত বলেছে 1.2 × 10⁻⁻5, এটা আলফার সম্বন্ধে বলেছে, 1.2 × 10⁻⁻5, আর টি কত বলেছে, দেখো 20 ডিগ্রিতে ছিল সঠিক, পাঠ মেপেছি 35-এ, তাহলে 35 - 20 মানে এখানে 15 বসিয়ে দেবে, তাহলে দেখো 26 প্লাস 26 × 1.2 × 15 × 10⁻⁻5, তাহলে দেখো কত হচ্ছে 26 প্লাস 15 × 12 মানে 180, তার মানে 18 হলো 1.2 বলে, দেখো 26 প্লাস 6 × 18 108, 10 18 36 আর 10 46 ইন্টু 10⁻⁻5, তাহলে কত হলো দেখো 26, এখানে 5 ঘর ছড়বে, 3 ঘর আছে, পয়েন্ট দুটো শূন্য বসলো 468, তাহলে কারেক্ট লেন্থ 26.0046, দেখো এখানে বি কারেক্ট 26.0046 মিটার, তাহলে 30-এর হলো গিয়ে কারেক্ট আনসার হলো বি। এইবার আমরা পরের কোশ্চেনে যাচ্ছি,
31 নম্বর কোশ্চেন কি বলতে চাইছে দেখো, দ্য রেশিও অফ দ্য লেন্থ, রেডিয়াস অ্যান্ড ইয়াং মডুলাস অফ স্টিল অ্যান্ড ব্রাস ওয়্যার্স ইন দ্য ফিগার, এই যে ফিগারে দেখানো হয়েছে উপরে স্টিল ওয়্যার, একটা ব্রাস ওয়্যার আছে, আর ABC কিসের রেশিও, লেন্থের, রেডিয়াসের, ইয়াং মডুলাসের রেসপেক্টিভ, দেন দ্য করসপন্ডিং রেশিও অফ ইনক্রিজ ইন দেয়ার লেন্থ। দেখো ইনক্রিজ ইন লেন্থ মানে এক্স সমান যেন FL/AY, এখানে কার তার মানে এখানে আবার কি কি বলে দিয়েছে, রেডিয়াসের বলেছে, তাই না? লেন্থ আছে ঠিক আছে, তাহলে FL হলো, রেডিয়াস মানে πr², এর জায়গায় লিখলাম ইন্টু ওয়াই। তাহলে দেখো এক্স আমার কী চেয়েছে, ব্রাসের, আচ্ছা এক্স স্টিল বাই এক্স ব্রাস লিখছি, সমান দেখো F1/F2, মানে F1টা হলো স্টিলের জন্য, ইন্টু L1/L2, রেশিওতে পাই কেটে যাবে, ইন্টু উল্টে যাবে, এটা R2/R1 এর হোল স্কোয়ার, তাহলে ওয়াইও নিচে আছে, তার কী হবে Y2/Y1। এইবার দেখো F1, দেখো স্টিলের দণ্ডের উপরে M, নিচে 2M, এই নিচের দণ্ডটা ভরহীন প্রায় ধরলেও মোট ভর পড়ছে 3M, তাহলে ওয়েট হলো 3mg, তাহলে F1 হলো 3mg স্টিলের ওপরে, আর ব্রাসের ওপরে F2 হলো কত, 2mg, তাহলে F1/F2 হলো 3/2, L1/L2, তাহলে এই রেশিওটা আমাদের দেখতে হবে যে L1/L2 মানটা আমাদের কতখানি হচ্ছে। L1/L2 দেখো বলে দিয়েছে রেশিও E, তাহলে বসালাম। R1/R2 বলেছিল B, কিন্তু B তো দেখো R1/R2 করতে গেলে নিচ থেকে ভাবতে হবে, তাহলে B² আছে তাহলে এখানে R1/R2² হলে তাহলে এটা নিচে B² বসিয়ে দিলাম। একইভাবে Y1/Y2 বলা ছিল C, তাহলে C নিচে বসলো, তাহলে 3A/ কত এলো 2B²C, তাহলে 3A/2B²C B, তাহলে 31-এর কারেক্ট অপশান হলো গিয়ে B। এবার 32 নম্বর প্রশ্নে আমরা যাব, কি বলছে 32 নম্বর প্রশ্নে যা বলছে সেটা দাঁড়াচ্ছে দেখো, 3 metal rods of same material and 3 metal rods of same material and identical in all respects, সবগুলো একই রকম ক্রস সেকশনের, একই রকম দেখতে, are shown in figure, the temperature at the ends are maintained as indicated। এই এক টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, একদিকে 90 ডিগ্রি, আরেকদিকে 90 ডিগ্রি, assuming no loss of heat from the curved surface of the rods, the temperature of the junction X এর টেম্পারেচার চাই। তার মানে কি দেখো এখান দিয়ে যতটা হিট ঢুকেছে ততটা এদিকে যাবে, প্লাস এদিকে যাবে, বা এটা দিয়ে যদি ঢোকে তাহলে এদিক দিয়ে এলো, এদিক দিয়ে এলো, তাই তো, এটা AB নাম দিলাম, তাহলে AX BX পথে যে হিট গেছে সেটাই OY পথে বেরিয়ে যাবে, তাহলে এ দিয়ে কতটা গেছে, সব ডাইমেনশন সমান, সুতরাং হিটটা আমি বলতে পারি এই রকম হবে, একটা কনস্ট্যান্ট K ইন্টু কত, টেম্পারেচার ডিফারেন্স, আর সব ডাইমেনশন তো সমান, তাহলে কনস্ট্যান্ট দিয়ে লিখে নিচ্ছি প্রপোর্শনালিটি দিয়ে। এক্সের টেম্পারেচার যদি থিটা হয় তাহলে K ইন্টু 90 - থিটা, প্লাস এটাও তাই হবে, তাহলে K ইন্টু 90 - থিটা সমান এই দুটো দিয়ে হিট ঢুকলো, এটা দিয়ে বেরোলো, তাহলে K ইন্টু কত হবে, থিটা -0 মানে থিটা। তাই দেখো সবার থেকে K কেটে দিলাম কমন নিয়ে, 90 + 90 180, এই থিটা ওদিকে গেল, তাহলে 3 থিটা, তাহলে থিটা সমান কত, 60 ডিগ্রি, তাহলে দেখো এই থিটার মান 60 ডিগ্রি হবে। এখানে একটা হয় এইরকম আইডেন্টিক্যাল রড হলে না, তিনটে প্রান্তের টেম্পারেচার যোগ করে 3 দিয়ে ভাগ, 90 90 180 আর 0 যোগ করলে 180/3, তাহলে এখানে দেখে 60 ডিগ্রি সেন্টিগ্রেড বলা যায়। তার মানে থিটা সমান আমি বলতে পারি একটা শর্টকাট ফর্ম, θ1 + θ2 + θ3/3। নেক্সট এখানে কি বলছে 3 rods of identical cross-sectional area made of the same metal form the sides of an isosceles triangle। একটা isosceles triangle তৈরি করছে, রাইট অ্যাঙ্গেলড অ্যাট B কোনটা সমকোণ, তাহলে এই দুটো বাহু সমান, AB সমান BC, এই দুটো বাহু সমান, দ্য পয়েন্ট A and B মেনটেন্ড অ্যাট টেম্পারেচার, এর টেম্পারেচার T, B এর টেম্পারেচার √2T,
এবার বলছে রেসপেক্টিভলি ইন দ্য স্টেডি স্টেট অ্যাজুমিং দ্যাট অনলি হিট কন্ডাকশন টেক্স প্লেস টেম্পারেচার অফ দ্য পয়েন্ট সি এর টেম্পারেচার টিসি হলো। তাহলে দেখো এখান থেকে কি বলা যায়, এটা হায়ার টেম্পারেচার, তো তাহলে এখান দিয়ে যতটা তাপ গেল এ বি থেকে এতে, ততটাই তাপ যাওয়া উচিত এ থেকে সিতে। এ বি এর লেন্থ যদি এল হয় তাহলে এসির লেন্থ হলো L√2। সবার কিন্তু ক্রস সেকশানে এক, আইডেন্টিক্যাল ক্রস সেকশন বলাই আছে অঙ্কে। 3 রডস অ্যান্ড মেড অফ সেম মেটাল, তার মানে তাদের পরিবাহিতাঙ্ক কন্ডাক্টিভিটিও সেম। তাহলে দেখো আমরা বলতে পারি তার মানে d(θ/dx) = কনস্ট্যান্ট। এটা হিট ফ্লোর একটা কিন্তু বেসিক কথা। তাহলে d(θ) কত, √2t আর এটা t, তাহলে বিয়েতে d(θ) হলো √2t - t/dx মানে L সমান এসিও তাই হবে। তাহলে এসিএ কত হবে, একটা টি আর একটা টিসি, তাহলে t - টিসি বাই কত, লেন্থ L√2। তাহলে d(θ/dx) দেখো যে তাপ পরিবাহিত হয় কে θ1 - θ2 ইন্টু t/d। দেখো নির্দিষ্ট সময়ে টি রয়ে গেছে, এই ডিটাই বলছি ডিএক্স। তাহলে দেখো কে উপাদান এক, ক্রস সেকশন এক, তাহলে উপরে টেম্পারেচার চেঞ্জ d(θ) আর নিচে দূরত্ব হলো dx। d(θ/dx) = কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট সময় যে তাপ পরিবাহিত হবে ভাবলে। এবার দেখো এল দুপক্ষে কেটে গেল, √2 দিয়ে গুণ করো, টোয়াইস টি মাইনাস √2t সমান t - টিসি। তাহলে টিসি সমান কত, টি মাইনাস টোয়াইস টি মাইনাস √2t প্লাস হয়ে গেল এটা। তাহলে দেখো √2t - টি, তার মানে t × √2 - 1। এবার তুমি √2 + 1 দিয়ে গুণ করে দিতে পারো, তা দেখো উপরেরটা 1 হয়ে যাচ্ছে, নিচে তাহলে √2 + 1 থেকে গেল, তাহলে আনসার হলো কত হলো, √2 + 1। তার মানে দেখো এই বি এরটা কারেক্ট আনসার, 33-এর বি হলো গিয়ে আমাদের কারেক্ট আনসার। এবার 34 নম্বর প্রবলেমে আমরা যাব। এই পেজটাই আপাতত আজকে লাস্ট পেজ হিসেবে আমরা ট্রিট করছি। তো এই সিলিন্ডার অফ রেডিয়াস আর মেড অফ এ মেটেরিয়াল অফ থার্মাল কন্ডাক্টিভিটি K1। তাহলে একটা সিলিন্ডার আছে, তার রেডিয়াস কত বলে দিয়েছে আর, মেড অফ এ মেটেরিয়াল অফ থার্মাল কন্ডাক্টিভিটি K1 অ্যান্ড ইজ সারাউন্ডেড বাই এ সিলিন্ড্রিক্যাল সেল is whose inner radius is R1 and outer radius is R2. In cylindrical shell of inner radius R and outer radius 2R. Inner radius কত R and outer radius 2R. The shell is made of thermal conductivity K2. তাহলে আমরা একটু ভেবে নিই কী হলো। এই একটা উপাদান আছে, তার তাপ পরিবাহিতাঙ্ক K1, রেডিয়াস হলো R। এর উপরে আরেকটা উপাদান নিলাম যার ইনার রেডিয়াস আর কিন্তু আউটার রেডিয়াস কত 2R, তাহলে R থেকে 2R। এবং এই যে এই ইন বিটুইন জায়গাটা এই রকম, এটা সেল বলছে, তাই ভেতরেরটা কিন্তু ফাঁকা, ভেতরে ওই K1 পরিবাহিতাঙ্কের আছে আর বাইরে K2, ভেতরে K1। এইবার বলছে কি দেখো, দ্য টু এন্ডস অফ দ্য কম্বাইন্ড সিস্টেম আর মেনটেন্ড অ্যাট টু ডিফারেন্ট টেম্পারেচার্স। এই দুটো এন্ডে টেম্পারেচার আলাদা, একটা θ1 ধরো, একটা θ2। দ্য এফেক্টিভ থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য সিস্টেমের এফেক্টিভ থার্মাল কন্ডাক্টিভিটি তুমি জানো যে কে সমান কত হয়, K1A1 প্লাস K2A2 বাই A1 প্লাস A2। এবার দেখো কোন অংশের ক্রস সেকশনাল এরিয়া কেমন, সিলিন্ডার তার ক্রস সেকশনাল এরিয়া ভেতরেরটার πr², কিন্তু বাইরের অংশটা বের করতে গেলে মোট এরিয়া থেকে ভেতরেরটা বাদ যাবে। মোট এরিয়া মানে 2R ব্যাসার্ধের সার্কেল, তার মানে তার কত π × 2R², সেখান থেকে πr² বাদ যাবে, তাহলে কত হলো 4πr² - πr² মানে 3πr²। তাহলে এটা হলো A2 আর আগেরটা ছিল A1। এবার দেখো তাহলে পরিবাহিতাঙ্কে যায়, দেখো এই A1 πr² আর A2 3πr², মানে এটা হলো 3A1। তাহলে এখানে কত হলো K1A1 প্লাস K2 ইন্টু 3A1 বাই A1 প্লাস A2 মানে A1 প্লাস 3A1। তার মানে দেখো কি দাঁড়ালো, K1A1 প্লাস K2 ইন্টু 3A1
বাই কত 4a1। দেখো a1 কমন নিয়ে সব কেটে গেল, তাহলে k1 প্লাস 3k2/4। দেখো এখানে আছে সি এরটা k1 প্লাস 3k2/4, তাহলে এটা হলো 34-এর সি, এটাই হলো কারেক্ট আনসার। এবার 35 নম্বর কোশ্চেন আমরা যাব, এটাই আজকের আমাদের লাস্ট প্রশ্নের উত্তর। 35-এর প্রশ্নে কি বলতে চাইছে দেখো, এর আগের অঙ্কটা ছিল আমাদের থার্মাল কন্ডাক্টিভিটি প্যারালাল কম্বিনেশনের অঙ্ক। এইবারে আমরা যেটা করব সিরিজ কম্বিনেশনে পরপর রড যুক্ত 3 identical metal rods XYZ are placed end to end and the temperature difference is maintained between the ends X and Z। তার মানে এইরকম একটা, এই দুটো আইডেন্টিক্যাল রড, এই তিনটে এন্ড টু এন্ড যুক্ত, তার মানে সিরিজ কম্বিনেশনে, এবং দুই প্রান্তে এক্স এবং জেডের সঙ্গে কী আছে, অ্যান্ড the temperature difference is maintained, তার মানে সিরিজ কম্বিনেশন বুঝতে পারছি। দ্য থার্মাল কন্ডাক্টিভিটি অফ ওয়াই ইজ টুয়াইস দ্যাট অফ জেড, তার মানে কে ওয়াই ইজ টুয়াইস দ্যাট অফ জেড ইকুয়ালস টু 2kz। আর কি, অ্যান্ড কন্ডাক্টিভিটি অফ ওয়াই ইজ টুয়াইস দ্যাট অফ জেড অ্যান্ড হাফ দ্যাট অফ কে এক্স, তাহলে কে ওয়াই ইকুয়ালস টু kx/2। এবার দেখো আমাদের কি বলছে, এবার বলছে দেন দ্য এফেক্টিভ থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য সিস্টেম। ধরো প্রত্যেকটা দণ্ডের দৈর্ঘ্য ডি ধরে নিচ্ছি, তাহলে তোমরা তুল্য থার্মাল কন্ডাক্টিভিটি জানো d1 প্লাস d2 প্লাস d3, তার মানে 3d/k সমান কত d/kx প্লাস কত d/ky প্লাস কত d/kz। আমরা ধরো প্রথমে ky এর রেসপেক্টে বের করতে চাইছি, তার মানে আমাকে kz সমান কত ky/2, আবার দেখো kx সমান 2ky, তাহলে এই মানগুলো বসিয়ে দিই সবাইকে ky দিয়ে, তাহলে d/kx মানে 2ky প্লাস d/ky, kz মানে কত ky/2, তার মানে 2d/ky। দেখো লসাগু হলো কত 2ky, উপরে থাকলো d প্লাস 2d প্লাস 2 দুগুণে 4d, তাই কত হলো 7d/2ky সমান সমান 3d/k। dd কেটে গেল, তাহলে কে সমান সমান কত হচ্ছে দেখো 3 দুগুণ 6 ky/7, তাহলে তুল্য তাপ পরিবাহিতাঙ্কের মান 6ky/7, যেটা বি, এবং 35-এর বি, এটাই কারেক্ট অপশান। এখানে আমাদের আজকের লেসন শেষ করব।